40 দলের মধ্যে সেরা 4টা দলই কিন্তু আপনি সেমিফাইনালে খেলছে। ফ্রান্সে দেখবেন সেখানে ইন্ডিভিজুয়াল স্কিলফুল খেলোয়াড় অনেক বেশি। নরওয়েকে আগের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে যেরকমভাবে তেজি, যেরকমভাবে প্রেসিং ফুটবল খেলা, যেরকমভাবে জেতার এক ধরনের জেদ রয়েছে, বড় দলকে হারিয়ে দেওয়ার এক ধরনের তাগিদ রয়েছে তাদের মধ্যে, সেই তাগিদটা অন্তত এই ম্যাচে আমি দেখতে পাইনি। মেসিকে এত ভুল পাস দিতে কিন্তু আমি সাধারণত দেখিনি, বা এত বেশি বল লস করতে এখানে দেখিনি। ভার কিন্তু আপনি অলওয়েজ 3টা জিনিস খুব বেশি মাত্রায় তারা চেক করে। একটা হলো যে গোল, একটা হলো পেনাল্টি, এবং একটা হলো যে কার্ড। গতবারের ফাইনালটাই হবে ফ্রান্স এবং আর্জেন্টিনা, এবং জিতবে কে সেটা পরের অনুষ্ঠানে বলবো। স্বাগত সবাইকে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলে আপনাদের সাথে আছি আমি শাওন হাসান, এবং আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন কায়সার ভাই, এম কায়সার। থ্যাংক ইউ। মানে কায়সার ভাই, কি একটা দিন, কি একটা রাত, কি বৃষ্টি, মানে বজ্রপাত, তারপরে পুরো ঢাকা শহর পানিতে ভিজে লক, অ্যান্ড আপনার দেখা যাচ্ছে আপনার আউটফিটেও কিছুটা পানি লেগে গেছে। বাট এত মানে দুঃখ কারা পেল আসলে, যে এই বৃষ্টি বাংলাদেশে এত, এই সময় আর্জেন্টিনা ম্যাচ, ইংল্যান্ড ম্যাচ, তারপরে মানে নরওয়ে হেরে গেল, সুইজারল্যান্ড হেরে গেল, দুঃখ সবচেয়ে বেশি পেল কারা? আমার তো মনে হচ্ছে এই 4 দলের বাইরেও কারা আছে যারা বেশি দুঃখ পেয়েছে। আর্জেন্টিনাকে যারা দেখতে পারে না, যাদের দল একটু বিশ্বকাপের অনেক আগে থেকে বিদায় নিয়েছে, তারা একটা গভীর রাত জেগে অপেক্ষা ছিল যে আর্জেন্টিনাও বোধহয় বিদায় নিবে, এবং বিদায় নেওয়ার মতো অবস্থায় প্রায় পৌঁছে গিয়েছিল। যে ম্যাচটা যেভাবে হয়েছে, এক গোলের ড্র ছিল, সেটা আপনার এক্সট্রা টাইমে গিয়েছে, এবং এক্সট্রা টাইমে 112 মিনিটে আলভারেজ যে গোলটা করেছেন, সেটা ওয়ান অফ দ্য বিউটিফুল গোল অফ দিস ওয়ার্ল্ড কাপ, নো ডাউট অ্যাবাউট ইট। সুইজারল্যান্ড চাচ্ছিল, যেহেতু 10 দলের দলে পরিণত হয়ে গিয়েছে, তারা চাচ্ছিল যে ম্যাচটা আপনার এক্সট্রা টাইমে যাবে, এবং এক্সট্রা টাইমে যাওয়ার পরে তারা টাই ব্রেকারে ম্যাচটা নিবে, এবং সেই পথেই তারা ছিল পুরোপুরি এখানে। কিন্তু আর্জেন্টিনা আবার সেই যে কামব্যাক কিং, আর্জেন্টিনাকে এই বিশ্বকাপের আমি বলবো যে কামব্যাক কিং। তারা দুবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং জিতেছে, ম্যাচ জিতে দেখিয়ে দিয়েছে যে তারা পারে। আমার মনে হয়েছে যে এখন এই বিশ্বকাপের আপনি দেখবেন যে আর্জেন্টিনার সব ধরনের অভিজ্ঞতা কিন্তু হয়ে গিয়েছে। আপনি বলা হচ্ছিল যে তারা খুব র্যাঙ্কিংয়ের পিছিয়ে থাকা দলগুলোর সাথে খেলছে, এবং সেই পিছিয়ে থাকা দলগুলোর সাথে খেলতে নেমে তারা একটা দলের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের বিপদে পড়েছিল, এবং র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা একটা দলের সঙ্গে তারা আপনার 2-0 গোলে পিছিয়ে ছিল। কেপ ভার্দের মতো দল একটা তাদের সাথে গোল দিয়ে ফেলেছিল। তো সব কিছু মিলে তারা গোল আগে হজম করেছে, তারপরে আবার ম্যাচে ফিরে এসেছে, ম্যাচে জিতেছে। এভরি পসিবল যত একটা ম্যাচে যা যা ঘটনা থাকতে পারে, আমার মনে হয় যে সে সবগুলা অভিজ্ঞতা তাদের হয়ে গিয়েছে। নাও তারা এখন সবচেয়ে অল ইম্পর্টেন্ট একটা ম্যাচের সামনে চলে এসে সেমিফাইনাল। এই পেছনের যে অভিজ্ঞতা যেগুলো হয়েছে, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তারা যদি এখান থেকে বেরিয়ে আসতে পারে, who knows, they can retain the trophy. কায়সার ভাই, মানে একটা জিনিস এই ওয়ার্ল্ড কাপে এখনো হয়নি আর্জেন্টিনার অভিজ্ঞতা, সেটা হচ্ছে পেনাল্টি শুটআউট। মানে টাই ব্রেকারের এক্সপিরিয়েন্সটা এই ওয়ার্ল্ড কাপে এখনো পাইনি, এটা বাকি আছে। আমার ধারণা সেমি অথবা ফাইনালে গিয়ে কোনো এক ম্যাচে পেয়ে যাবে। তবে ম্যাচ দুটো নিয়েই খুব ডিটেইল ইনডেপথ আলোচনা করব। তার আগে একটা জিনিস আসলে আপনার কাছে, আপনাকেও স্মরণ করিয়ে দিই। ধরেন ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ফিফা র্যাঙ্কিংয়ে ছিল 1, 2, 3, 4 ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং ইংল্যান্ড। এবং দেখুন, বিশ্বকাপের নকআউট পর্ব শেষে সেমিফাইনালে ঠিক সেই 1, 2, 3, 4-এ থাকা 4টি দলে কিন্তু শেষ 4-এ পৌঁছেছে। মানে এটা কি আসলে কোইন্সিডেন্স, নাকি আপনার কাছে মনে হয় যে শক্তির বিচারে দলের যদি বলি সব কিছু মিলিয়ে তারা যে মোমেন্টামে খেলছে, সেমিফাইনালে আসলে এই 4টি দলে কি পৌঁছানোর কথা ছিল, অথবা মানে এটা কি ঠিক আছে? অবভিয়াস আমি তো মনে করি ঠিক আছে। কারণটা হলো যে তারা এখন পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়ে যে পারফরমেন্স দেখিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে টুর্নামেন্ট শুরুর আগে যে র্যাঙ্কিংটা ছিল, দ্যাট ওয়াজ নট এ ফ্লুক, দ্যাট ওয়াজ নট এ রং। এবং তারা তাদের শক্তি অনুযায়ী কিন্তু পুরো এই 4টা দল এখন পর্যন্ত যেভাবে এসেছে, তারা আমি মনে করি যে ডিজার্ভিং দিস প্লেস, কোনো সন্দেহ নেই যে সেরা 48 দলের মধ্যে সেরা 4টা দলই কিন্তু আপনি সেমিফাইনালে খেলছে। হ্যাঁ, অনেকে হয়তো যারা ব্রাজিলের ভক্ত, তারা হয়তো বলতে পারেন যে ব্রাজিলের খেলার সুযোগ ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু সম্ভাবনা থাকা এবং সেটাকে কাজে লাগানো, দুটোর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য রয়েছে। আর্জেন্টিনারও কিন্তু আপনি বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার একটা মানে আশঙ্কা ছিল, সেখান থেকে তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, যে কাজটুকু আর ব্রাজিল করতে পারেনি। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই ফ্রান্স আর আপনার স্পেন তো অবশ্যই, আমি এই দুটো দলকে ধরেই রেখেছিলাম যে এই দুটো দলের, এবং যদি আপনি আমাকে এখনও জিজ্ঞেস করেন, আমি বলবো যে এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল চ্যাম্পিয়ন হবে। আমি এই কারণে বলেও দিয়েছি যে আপনার ফার্স্ট সেমিফাইনালের জয়ী দল কিন্তু এবারের বিশ্বকাপের ট্রফি জিতবে। সরি, আমি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ভক্তদেরকে, মানে আমার কথা হয়তো তারা এটাতে খুশি হবে না। মানে কেন বলছেন আপনি ফার্স্ট সেমির যে উইনার সেই কাপ জিতবে? বিকজ দে হ্যাভ এভরিথিং।
এভরিথিং অ্যাজ বিকজ আমি এই দুটো দলকে যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলবো যে স্পেনের যদি আপনি পুরো 1 থেকে 11 জন, আমি 23 জনের বলবো না, 1 থেকে 11 জন খেলোয়াড়ের যদি আপনি মানে ঠিকুজি বের করেন বা হিসেব নিকেশ বের করেন, দেখবেন যে টিম হিসাবে দে আর দ্য বেস্ট। অ্যাজ এ টিম হিসাবে তারা কিন্তু বেস্ট। কারণটা হলো যে তাদের ডিফেন্সটা দুর্দান্ত, তাদের আপনার মিডফিল্ডটা এক্সেলেন্ট পুরোপুরি, আর অ্যাটাক তো আপনি কোনো সন্দেহ নেই যে আপনি ইয়ামাল রয়েছেন এখানে, আর দুর্দান্ত তারা খেলছে ওয়ার্ল্ড বেস্ট সবকিছু মিলে। 5 জন অ্যাটাকারের কথা যদি বলি, তার ভিতরে 3 জন হচ্ছে স্পেন, তিনজন স্পেনের রয়েছে, এবং তারা আপনি তিনটা ফরমেশনই খুবই ভালো। আপনি অ্যাটাক, ডিফেন্স এবং মিডফিল্ড তিনটাই দুর্দান্ত রয়েছে তাদের, মানে টিম হিসাবে তারা খুব ভালো। ওয়ারেজ আপনি তাদের দুর্বলতাটা কি? তাহলে দুর্বলতাটা আমি বলবো যে তারা দে ক্রিয়েট মেনি অপরচুনিটিস বাট দে লস্ট অলসো মেনি অপরচুনিটিস। দিস ইজ দ্য মোস্ট, আপনার আমার কাছে মনে হচ্ছে এই দলের সবচেয়ে বড় দুর্বলতা। প্রচুর পাস খেলে তারা, প্রচুর বল নিজেদের কাছে রাখে, পজিশন নিজেদের কাছে থাকে, ম্যাচের ম্যাক্সিমাম সময় নিয়ন্ত্রণটাও তাদের কাছে থাকে, গোলের অনেক বেশি সুযোগ তারা তৈরি করে এবং অনেক বেশি সুযোগ নষ্ট করে। এটা আপনি করতে পারেন না বিশ্বকাপের মতো বড় আসরে। আপনি এখানে ইফ ইউ গেট ওয়ান চান্স ইউ হ্যাভ টু ক্যাপিটালাইজ ইট। ওয়ারেজ আপনি যদি এটাগুলো স্পেনের দুর্বলতা শক্তি বা স্পেনের টিম হিসাবে যদি আপনি আমাকে যে বিশ্লেষণটা করতে বলেন সেটাই আর কি। আর ফ্রান্সের পক্ষে, ফ্রান্সে দেখবেন সেখানে ইন্ডিভিজুয়াল স্কিলফুল খেলোয়াড় অনেক বেশি। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই, মিডফিল্ডে তো র্যাবিও রয়েছেন, মিডফিল্ডটা আমি বাদই দিলাম, আমি যা শুধুমাত্র অ্যাটাকের যে ইসে আসি, আপনি দেখবেন যে এই বিশ্বকাপের সবচেয়ে দুর্ধর্ষ অ্যাটাকার কিন্তু তাদের যে 4 জন অ্যাটাকার রয়েছেন, এই 4 জন অ্যাটাকারই কিন্তু গোল পেয়েছেন। ওলিসে, দেমবেলে, এমবাপ্পে, বার্কোলাতে আপনি ইসে নামেন, বদলি খেলোয়াড় হিসেবে নামেন। আর এখন পর্যন্ত তারা কিন্তু 2 জন স্ট্রাইকারকে ইউজই করেনি। সো এই দলের আপনার প্রচুর আপনার রয়েছেন, অ্যাটাকার যারা রয়েছেন, তারা আপনি যে কোনো সময় কিন্তু ম্যাচের চেহারা ঘুরিয়ে দিতে পারেন। এবং ফ্রান্সের সবচেয়ে বড় সুবিধাটা হলো স্পেনের সঙ্গে যদি আপনি এটার তুলনা করেন, স্পেন অনেক বেশি পাস খেলে, অনেক বেশি বল নিজেদের কাছে রাখে, এবং ইভেন তারা সবচেয়ে বড় তাদের যে প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে যে তারা দেখবেন যে আপনি পেনাল্টি এরিয়ায় এসেও যেখান থেকে আপনার 3 গজ বা 4 গজ বা ছোট ডি বক্সের যেটাকে আমরা বলি, সেই ছোট ডি বক্সের মধ্যে এসেও কিন্তু তারা ফ্যান্সি পাস খেলে, এবং সেখান থেকে কিন্তু তারা গোল শুট নিলে কিন্তু গোল হয়ে যেতে পারে, কিন্তু তারপরে তারা একটা ফ্যান্সি এক ধরনের পাসিং এর মধ্যে তাদের রয়েছে। মানে স্লো বিল্ড আপটা যে শুরু করে, সেই স্লো বিল্ড আপটা ইভেন অপোনেন্টের পেনাল্টি এরিয়ার ভিতরে গিয়েও তাদের আসলে চলতে থাকে, সেটা করে তারা। এর ফলে তারা যে দেখা গিয়েছে যে আপনি খুব সুন্দর করে বিল্ড আপটা করার পরেও ওই যে আপনি পেনাল্টি এরিয়া আপনি ফ্যান্সি পাসিং এর কারণে তারা কিন্তু গোলের সুযোগটা অনেক মিস করে ফেলে। ওয়ারেজ আপনি ফ্রান্সের কিন্তু এই জিনিসটা নেই। ফ্রান্স দেখবেন আপনি ফ্রান্স গোল করতে পারে, কিন্তু একটা পাসে কিন্তু ফ্রান্স গোল করতে পারে। দে ডোন্ট নিড 6 or 8 পাসেস, মানে হার্ডলি 3-4টা পাসের ভিতরে যদি বল এমবাপ্পের পায়ে যায় বা দেমবেলের পায়ে যায়, অলিসে যদি কাউন্টার অ্যাটাকে কিছু দূর মিডফিল্ড পার করতে পারে, তারপরে এমবাপ্পেকে সাপোর্ট পেলেই গোল করা সম্ভব। দে নিড ওয়ান ক্রস, একটা ভালো ক্রস, এবং সেখান থেকে সেটা ধরে তারা কিন্তু এক পাসে বা 2 পাসে কিন্তু গোল করে ফেলতে পারে। সো তাদের কিন্তু ওই যে পাসিং যে ফোবিয়া, আমি বলবো যে পাসিং ফোবিয়াটা, এই ফোবিয়াটা কিন্তু তাদের নেই, কারণ তারা জানে যে তাদেরকে গোল করতে হবে, কাজে লাগাতে হবে। এই কারণে ফ্রান্স আপনি কম সুযোগ পেলেও, যে সুযোগটা কম পেলেও সেটা কিন্তু কাজে লাগাতে পারে বা গোল করতে পারে। এই কারণে এখন পর্যন্ত ফ্রান্স এই বিশ্বকাপে খুব সম্ভবত সবচেয়ে বেশি গোল তারাই করেছে, আপনি দেখবেন। আর এই দুটো দলের মধ্যে পার্থক্য এই জায়গাটা আমার কাছে, এবং আমার কাছে তো মনে হয় যে ফ্রান্সকে আটকানোর মতো দল খুব সম্ভবত একটাই রয়েছে, স্পেন, এবং সেটাও তারা পারবে না জাস্ট এই দুর্বলতা এবং শক্তির কারণে। যেটা আমি বললাম যে হয়তো দেখবেন যে সেমিফাইনালে ফ্রান্স অনেক বেশি কম সুযোগ তৈরি করবে এবং সেই কম সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু গোল করবে, ওয়ারেজ স্পেন কিন্তু অনেক বেশি সুযোগ তৈরি করবে এবং বেশি গোল করতে, বেশি সুযোগ নষ্টও করবে, যেটা আপনি বিশ্বকাপের মতো আসলে করতে পারেন না। আমি এই কারণে স্পেনের তুলনায় ফ্রান্সকে এগিয়ে রেখেছি। আর আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা আমরা দেখেছি। আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচ নিয়ে কায়সার ভাই একটু পরে আসতে চাই, তার আগে এই যে 2 দল তারা যে আসলে সেমি কনফার্ম করলো, নরওয়েকে হারালো, মানে নরওয়ের আর ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটা, এই ম্যাচটা আসলে মানে ফেভারিট হিসেবে কি ইংল্যান্ড জিতলো? ফার্ম ফেভারিট ছিল না, তবে ফেভারিট তো অবশ্যই ছিল। কারণটা হলো যে দ্য ওয়ে তারা মেক্সিকোকে হারিয়ে এসেছিল, তাতে মনে হচ্ছিল যে তারা খুবই মানে আপনি ফার্ম ফেভারিট হিসেবে এখানে নামবে, কিন্তু যেহেতু ব্রাজিলকে আগের ম্যাচে যে কায়দায় নরওয়ে হারিয়ে এসেছে, তাতে আপনি কিন্তু এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছিল যে ইভেন একটা ম্যাচ হবে। বাট আপনি যদি সত্যি আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে আমি একটু খুবই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আমার কাছে এই ম্যাচটা মোটেও আনন্দদায়ক কোনো কিছু হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটায়
নরওয়েকে আগের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে যেরকমভাবে তেজি, যেরকমভাবে প্রেসিং ফুটবল খেলা, যেরকমভাবে জেতার এক ধরনের জেদ রয়েছে, বড় দলকে হারিয়ে দেওয়ার এক ধরনের তাগিদ রয়েছে তাদের মধ্যে, সেই তাগিদটা অন্তত এই ম্যাচে আমি দেখতে পাইনি। এবং তারা এই পুরো ম্যাচে কিন্তু একটা খুব টিম বন্ডিং হিসাবে খেলতে পারেনি। যে জিনিসটা আমি সবসময় আগে বলতাম যে আপনি নরওয়েকে আপনার খুব সাধারণ একটা দল মনে হবে যদি আপনি হালান্ডের কাছে পাসিং সরবরাহটা বন্ধ করে দেন। কারণ হালান্ড কিন্তু আপনার প্লে মেকার না, তিনি কিন্তু তার মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু আপনি খুব একটা দেখতে পাবেন না। তার মধ্যে দেখতে পাবেন সেটা হলো যে গোল পোস্টের সামনে বা ডি বক্সের সামনে তিনি একটা অপরচুনিটি পেয়েছেন, সেটা তিনি কাজে লাগাতে পারছেন খুব ভালোভাবে। ক্রস একটা আপনার কর্নার থেকে উড়ে এসেছে, সেটাতে দেখবেন যে তিনি বাদবাকিদের চেয়ে আরো বেশি 1.5 গুণ বেশি লাভ দিয়ে সেটা কিন্তু হেড করে দিতে পারছেন। একটা ডি বক্সের বাইরে থেকে একটা খালি বল যখন পাবেন সেটাকে বাম পায়ে বা ডান পায়ে, দু পায়ে কিন্তু তিনি শট নিতে পারেন এবং যেটাতে তিনি গোল করতে খুব ওস্তাদ। এই ম্যাচে সেই সুযোগটা তাকে দেয়নি ইংল্যান্ড মোটেও। কিন্তু আপনি দেখবেন যে ডি বক্সের বাইরে থেকে তিনি কিন্তু শুট করার তেমন সুযোগই পাননি। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে দলের কাছ থেকে তার যেরকম সাপোর্ট পাওয়ার কথা ছিল, যে সাপ্লাই চেনটা বা বল সরবরাহটা পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু তিনি পাননি। আমি আগের দিনই কথা হচ্ছিল লাস্ট শোতে যে আসলে এই দুই দলের ভিতরে জয়ী হবে তারাই যে আসলে সাপ্লাই বেশি দিতে পারবে মিডফিল্ড থেকে, এদার ইট ইজ কেনের কাছে অর হালান্ডের কাছে। সেখানে আসলে নরওয়ে পিছিয়ে গেছে বলে মনে হয়েছে। আর তারপরে আরেকটা বড় ফ্যাক্টর, আপনি একমত হবেন কিনা জানি না, যে মিয়ামিতে যেই হিট ছিল, মানে হিটের কারণে 48 ডিগ্রি সেলসিয়াস সেখানে, সো ওই হিটের কারণে ইনফ্যাক্ট ম্যাচটা পিছিয়ে দেবে কিনা কর্তৃপক্ষ সেরকম একটা চিন্তাভাবনা করছিল। ওই হিটে বেসিক্যালি নরওয়ের প্লেয়াররা বেশ দ্রুতই টায়ার্ড হয়ে গিয়েছে, কিন্তু সেই তুলনায় ইংলিশ খেলোয়াড়রা কিন্তু পুরো ম্যাচ 90 মিনিটের পরে এক্সট্রা টাইমে গিয়েও তারা তাদের যে চাপটা, ইনফ্যাক্ট বুকাও সাকাকে যে ধরে রাখা, আমার মনে হয়েছে যে ইট ওয়াজ গুড। টমাস টুখেল আসলে পারফর্ম করেছেন। রাইট, টমাস টুখেল অবশ্যই পারফর্ম করেছেন ভালো। আর জিনিসটা হলো যে আপনাকে খেলোয়াড় নামানোর যে একটা বিষয় থাকে, যে আপনি কোন সময় খেলোয়াড়টুকু চেঞ্জ করবেন। কারণ আপনি 5 জন খেলোয়াড় চেঞ্জ করতে পারেন, কিন্তু সেই 5 জন খেলোয়াড়কে আপনি টাইমিংটা কোন সময়টা হবে, দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ম্যাচে পরিস্থিতিটা কি, ম্যাচে আপনি এগিয়ে রয়েছেন নাকি আপনি পিছিয়ে রয়েছেন, বা ম্যাচটা আপনার ড্র রয়েছে কিনা, এইসব বিবেচনা করে কিন্তু আপনি খেলোয়াড় সেট সময় নামাবেন। আরেকটা জিনিস চিন্তা করতে হবে আপনাকে, আপনি দেখবেন যে প্রতিপক্ষর খেলোয়াড়দের টায়ার্ড লেগ হয়ে গিয়েছে কিনা, সেটা কিন্তু আপনি মাঠের বাইরে থেকে খেলা দেখলেই বোঝা যাবে যে প্রতিপক্ষের খেলোয়াড়দের ম্যাক্সিমাম যে খেলোয়াড় যারা, তারা খুব টায়ার্ড হয়ে গিয়েছেন। তখন তাদের উপরে বাড়তি প্রেশার ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে ফ্রেশ লেগ নামাবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখনই 3 জন খেলোয়াড়কে একদম নতুন নামালেন, যারা ধরেন আপনি 90 মিনিটে খেলা একটা দলের বিরুদ্ধে খেলছে, একদম 3 জন নতুন, একসঙ্গে 3 জন নতুন যখন নেমে যাবে, তখন পুরো দলটা কিন্তু এক ধরনের বাড়তি একটা প্রাণ শক্তি পাবে। সো এখানে কোচের অনেক বড় একটা ভূমিকাটুকু রয়েছে, কোনো সন্দেহ নেই। আর আপনি ঠিকই বলেছেন যে আপনি এখানে বল সাপ্লাইটা, যেহেতু আপনার হালান্ড তেমন পাননি, গোল করার অপরচুনিটি তিনি পাননি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তার দলের অন্যান্যরা পেয়েছিলেন, শেলদ্রুপ পেয়েছিলেন, কিন্তু শেলদ্রুপকে আমার কাছে মনে হয়েছে যে একটা গোল তিনি করেছেন, এক্সেলেন্ট কায়দায় গোলটা হয়েছে, যে গোলটা দিয়ে তারা লিডও নিয়েছিল, কিন্তু সেই লিডটা তারা ধরে রাখতে পারেনি। সেলফিশগিরি তো অবশ্যই তিনি করেছেন। তিনি একেবারে ওপেন নেটে একটা বল পেয়েছিলেন, যেখানে তার সামনে শুধুমাত্র একজন ডিফেন্ডার ছিলেন এবং গোলকিপার ছিলেন, এবং পাশেই কিন্তু তিনি মাইনাস করলে বা ফাঁকা দাঁড়িয়েছিলেন আপনার হালান্ড কিন্তু বারবার তার কাছ থেকে গোল চাচ্ছিলেন। আমরা সবাই ভাবছিলাম যে এটা তাকে মাইনাস করছেন না কেন, বা তাকে বল দিচ্ছেন না কেন, সাপ্লাই কেন দিচ্ছেন না, দিলেই কিন্তু ওপেন নেটে তিনি গোল করতে পারেন। আর ওই পজিশন থেকে, ওই জায়গা থেকে হালান্ডের মতো খেলোয়াড়ের গোল না করার কোনো কারণ নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে সেই সময় শেলদ্রুপ আপনার এক অর্থে একটু মানে চিন্তা ভাবনা করেছিলেন যে আমি একটা গোল করেছি, জোড়া একটা গোল করি বিশ্বকাপের মতো বড় আসরে। সো এটা বিশ্বকাপে আপনি গোল কে করলো, ইট ডাজ নট কাউন্ট, আপনি দলের জিতলো কিনা, এটাই সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যে বিষয়টা হতে পারে। তো নরওয়ে খুব সম্ভবত সেই একটা সামান্য ভুলের জন্য, সামান্য না আমি বলবো যে এটা ইটস এ বিগ মিস্টেক, এত বড় টুর্নামেন্টে এই ধরনের ঘটনা যখন আপনি ঘটাবেন তখন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। ওয়ারেস জুড বেলিংহ্যামের কথা বলতে চাই, মানে দেখুন সাপ্লাইয়ের কথা বলছিলাম, মিডফিল্ডের কথা বলছিলাম, হালান্ড পাননি, কেইন আসলে ওইভাবে এফেক্টিভ হতে পারেননি। কেইনও আসলে যে জায়গায় ছিলেন সেখানে তাকে বল পৌঁছানো যাচ্ছিল না। রাদার বেলিংহ্যাম তিনি কিন্তু ভালো পারফর্ম করেছেন, তার কাছে বলগুলো গেছে, এবং মানে বলে না যে সম্ভবত বেলিংহ্যামই আসলে লাস্ট ম্যাচের স্ট্রাইকার হিসেবে খেলেছেন রাদার হ্যারি কেনের জায়গায়। রাইট, এবং আগের ম্যাচও তাই, আগের ম্যাচও তিনি 2টো গোল করেছিলেন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে অনেক বেশি অপরচুনিটি তিনি তৈরি করেছিলেন, যে কাজগুলি করা উচিত ছিল আপনার হ্যারি কেনের। কিন্তু হ্যারি কেনের আরেকটা বড় আমার কাছে মনে হয়েছে যে সেই সুযোগটা তিনি করতে পারেননি। কারণ দেখবেন আপনি যে হ্যারি কেন 2টো ম্যাচে, মেক্সিকো এবং কালকের ম্যাচেও
এই দুটো ম্যাচে তিনি তার পজিশনটা কিছুটা চেঞ্জ করেছেন, একটু আপনার কিন্তু ট্রানজিশনে দ্রুত নিচে নেমেছেন, মিডফিল্ডে নেমেছেন, যাতে মিডফিল্ডারদেরকে আপনি ডেকল্যান রাইসকে যখন উঠিয়ে নেওয়া হলো Right. তারপরে তো বেলিংহামের উপরে রেসপন্সিবিলিটি আরো বেশি, পুরোপুরি তার উপরে রেসপন্সিবিলিটি চলে এসেছে এবং সেই রেসপন্সিবিলিটি তিনি দুর্দান্তভাবে কিন্তু পালন করেছেন। এক্সেলেন্ট দুটো গোল হয়েছে এবং টানা দুটো ম্যাচে যখন আপনি দলের হয়ে জোড়া গোল করবেন, দলের আপনার মেন ম্যাচ মেকার আপনি হবেন, তখন বোঝাই যায় যে আপনি হাউ ইম্পর্টেন্ট ইউ আর। এবং তার উপর যে কোচ আস্থা রেখেছিলেন, সেটার আস্থার প্রতিদানটা তিনি দিয়েছেন খুব চমৎকারভাবে। আর যেটা আপনি বলছিলেন যে মিয়ামির যে আপনার এই তাপমাত্রা ছিল, এটা এত তাপদাহে, আমরা তো রাত্রে খেলা দেখেছি রাত 4টার সময়, 3টার সময়, এবং সেই সময়টায় আপনার মিয়ামিতে খুব সম্ভবত বিকেল 4টা ছিল। বিকেল 4টার মানেটা আপনি দুইটা বিকেল কি 4টা চারটা বা এরকম, হ্যাঁ। 3টার মতো ছিল। তো সেই সময়টা কিন্তু আরো বেশি গরম, মানে সবচেয়ে বেশি গরম হওয়ার কথা। আমি দেখছিলাম যে আপনি দৌড়াদৌড়িতে এক ধরনের ক্লান্তি চলে এসেছে সব খেলোয়াড়দের মধ্যে। আমি জানি না যে সেমিফাইনালের আগে তারা এই ক্লান্তিটা কত দ্রুত কাটিয়ে উঠতে পারবেন, কারণ এমনিতে আপনার 90 মিনিট, তার উপরে আপনি যখন 40 ডিগ্রি প্লাসের উপরে আপনার ইসে পড়বে, গরমে আপনি খেলবেন, যদিও ডিহাইড্রেশন খুব টাফ হয়ে যায়, যদিও মানে ডিহাইড্রেশন ব্রেক দুটো রয়েছে, কিন্তু যেহেতু আপনার নকআউট ম্যাচ, আপনি জানেন যে এখানে আপনি একটু অপেক্ষা করলে বা একটু যদি রেস্ট নেন, তাহলে কিন্তু মানে প্রতিপক্ষ আপনাকে হয়তো চুরমার করে দিবে। সো এখানে বিশ্রাম নেওয়ার কোনো কিছু নেই, অনেক বেশি টেন্সের ম্যাচ, এবং এত গরম আবহাওয়ার মধ্যে তারা খেলেও খুব কিন্তু একটা অভ্যস্ত না। ওয়ারেজ আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে ইংল্যান্ড কিন্তু এই পরিস্থিতিটা বা কন্ডিশনটা একটু ভালো মতো কপ করতে পেরেছে। কেন? তার কারণটা হলো যে তারা মেক্সিকোতে যে ম্যাচটা খেলেছিল, সেখানেও এরকম আবহাওয়ার মধ্যে কিন্তু তারা খেলেছিল, অলমোস্ট এরকম আবহাওয়ার মধ্যে খেলেছিল, এবং সেটার অল্টিটিউড আরো বেশি ছিল। সেখানে আপনার অক্সিজেনের মাত্রা আপনার নেওয়াটা খুবই টাফ হয়ে গিয়েছিল তাদের জন্য। তারপরও তারা সেটাতে খেলেছে এবং বেশ ভালোভাবে দাপটের সঙ্গে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা জিতে এসেছে। তাদের সেই অভিজ্ঞতাটা কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড হওয়ার বিষয়টা ছিল। আর এখানে যেটা বললাম যে এই আপনার নরওয়ে, তাদের প্ল্যানিংটা ঠিক হয়নি, এবং তাদেরকে যেরকমভাবে, যেটা বললাম যে যেরকমভাবে তারা ব্রাজিলের সাথে ম্যাচে যেরকম হাই প্রেস করে খেলেছিল, এখানে সেরকমভাবে প্রেস প্রবাবলি ব্রাজিলের সাথে আসলে এক স্ট্র্যাটেজিতে খেলার পর সেটাতে সাকসেসফুল হওয়ার কারণেই ইংল্যান্ড কোচ, ইংল্যান্ড টিম, ইংল্যান্ডের স্ট্র্যাটেজিস্ট তারা আসলে চিন্তা করেছে নো মোর, একই স্ট্র্যাটেজি আমাদের সাথে আর কাজে লাগানো যাবে না। এবং সে কারণেই আসলে নরওয়ে, তারা তো বহু বছর পর আরেকবার নকআউট মানে ওয়ার্ল্ড কাপের এই স্টেজে পৌঁছতে পেরেছে। হয়তো আসলে নরওয়ে অনেক ভালো একটা কিছু করতে পারতো যদি ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছতে পারতো। সুযোগটা ছিল তার সামনে, কারণ 36 মিনিটে আপনি গোলের লিডটা নিয়েছেন, রাইট, আপনি গোলের লিড নিয়েছেন এবং সেই লিড বড় করার একটা সুযোগ আপনার সামনে এসেছিল, সেটাও আপনি কাজে লাগালেন না। তো সবকিছু মিলে আপনি মানে এত নকআউট অভিজ্ঞতা একটা বিষয়, এবং নকআউট ম্যাচে ইংল্যান্ডের মতো এত ভালো ফর্মে থাকা একটা দলের বিরুদ্ধে আপনি যখন এই সুযোগটা কাজে লাগাতে পারবেন না, তখন কিন্তু দিন শেষে, ম্যাচ শেষে আপনাকে অশ্রুসিক্ত চোখে বিদায় নিতে হয়। দেখুন আপনি ডিআর কঙ্গো, সেনেগাল, ইজিপ্ট, অনেকগুলো নাম বলতে পারবো যারা আসলে প্রত্যেকেই জাস্ট অভিজ্ঞতার কারণে ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বিজয়ী হয়ে আসলে মাঠ ছাড়তে পারেনি। যাই হোক, ইংল্যান্ডের সাথে সেমিতে যারা মুখোমুখি হবে, আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনা কি বলবো আসলে, সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে খারাপ পারফরমেন্সের ম্যাচটা আলভারেজে পার করেছে। মানে হুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত খুব ভালো পারফর্ম করতে পারছিলেন না। তিনি ইনজুরি থেকে ফেরার পরে ফুল 90 মিনিটও আসলে খেলেছেন মাত্র একটি ম্যাচ জর্ডানের সঙ্গে। সো আর্জেন্টিনা, মেসিময় আর্জেন্টিনা শেষ পর্যন্ত আলভারেজে পার করলো সুইজারল্যান্ড ম্যাচ। আপনার কি মনে হয় যে এই মেসি, আর্জেন্টিনা এরা আসলে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারাতে পারবে? তার আগে বলি যে মেসিময় ম্যাচ যেটা ছিল, সেখান থেকে অন্তত বেরিয়ে আসছে আর্জেন্টিনা। আপনি এই ম্যাচে মেসি প্রথম কোনো গোল পাননি, রাইট, অ্যাসিস্ট করেছেন প্রথম গোলটা তিনি, 8 ম্যাচ না 9 ম্যাচ পরে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ পরে তিনি কোনো গোল পাননি, যদিও তিনি প্রথম গোলে অ্যাসিস্টটা তারই ছিল, কিন্তু তারপরেও তাকে, মানে আমরা মেসিকে যে টাইপের খেলা দেখতে অভ্যস্ত, মেসির কাছ থেকে যেরকম ভাবে ম্যাচ উইনিং পারফরমেন্স পাই, সেটা কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পাইনি। সুযোগটা তিনি খুব একটা যে পেয়েছিলেন তা না, দুটো সুযোগ কাজে লাগাতে এসেছিল তার সামনে। একটা তিনি, আমি খুব অবাক হয়েছি, মেসিকে খুব সম্ভবত আমি ডান পায়ে গোল পোস্টে শুট নিতে কিন্তু খুব কম দেখেছি, রাইট, মানে ওটা আমার কাছে মনে হয়েছে কায়সার ভাই যে খুবই টেকনিক্যাল একটা ব্যাপার ছিল, যে ডজ যখন তিনি দিচ্ছিলেন, ইউজুয়ালি তো মেসি সবসময় বাঁ পায়ে শট নেন, বাট বাঁ পায়ে এগিয়ে তিনি একটা টার্ন নিলেন
হ্যাঁ। এবং ইউটার্ন করে তিনি রাইট ফুটে শটটা নিলেন Right. না অল্পের জন্য একটু বার পোস্টের বাইরে দিয়ে চলে গিয়েছিল সেটা, কিন্তু দ্যাট ওয়াজ এ মানে ফ্যান্টাস্টিক Brilliant idea, ব্রিলিয়েন্ট brilliant আইডিয়া, ফ্যান্টাস্টিক ইফোর্টস। এবং আরেকটা আমার কাছে মনে হচ্ছে যে রেফারি যেটা মানে লাইনসম্যান যেটা আপনার অফসাইড ধরেছিলেন, দ্যাট ওয়াজ নট অফসাইড। পরে আমরা যেটা দেখেছি, এবং সেখানেও তিনি গোলকিপারকে একা পেয়েছিলেন যে বলটা তার উপর থেকে ট্যাপ করে যা শুধু একটু পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা তার ছিল, কিন্তু পুরোটুকু মানে ট্যাপ করার জন্য যেরকম ভাবে একটা ফোর্স দরকার সেই ফোর্সটা তিনি পাননি বলে খুব হালকা ট্যাপ করেছিলেন, গোলকিপার সেটা আটকে রাখতে পেরেছিলেন। এই দুটো ছাড়া আমার কাছে মনে হচ্ছে যে মেসি তেমন সুযোগটাকে আর পাননি, এবং একটু নিচে নেমে খেলেছেন, বল আপনার খেলাটা ক্রিয়েট করার একটা চেষ্টা করেছেন, পাসিং খুব বেশি করেছেন, পাস মিসও করেছেন। মেসিকে এত ভুল পাস দিতে কিন্তু আমি সাধারণত দেখিনি, বা এত বেশি বল লস করতে এখানে দেখিনি। বাট তারপরেও আর্জেন্টিনা এই ম্যাচ থেকে বেরিয়ে আসতে পেরেছে। তার কারণটা হলো যে তার বাদবাকি খেলোয়াড় যারা ছিলেন তারা গোল করার, আলভারেজের গোল করার আগ পর্যন্ত কিন্তু আপনি তেমন আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু আলভারেজ যে গোলটা করেছেন দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক গোল। আসলে বিশ্বকাপ এই কারণে ভালো লাগে যে এই যে দেখেন আপনি এই গোল নিয়ে কিন্তু অনেকদিন আলোচনা হবে। 25 গজ দূর থেকে যেরকম ভাবে আপনি কার্ল করে একটা শট নিয়ে যেখান থেকে যে অ্যাঙ্গেলটা তিনি তৈরি করেছেন সেটা দেখে মনে হবে যেন বোধহয় আপনি ওই যে কম্পাস দিয়ে আর্ট করেন না জ্যামিতি বক্সে, ঠিক সেরকম ভাবে বোধহয় একটা কাবো ভার্দের কাবরালো রাইট তিনিও করেছিলেন, তিনিও এরকম একটা গোল করেছিলেন, বাট তিনি আরেকটু সামনে থেকে করেছিলেন, ডি বক্সের ভিতর থেকে। আর আলভারেজ করেছেন আপনার 25 গজ থেকে, সেখান থেকে দুজনেরই অ্যাঙ্গেলটা খুবই মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল, মানে ডিফিকাল্ট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল থেকে গোল করা মানেটা হলো যে আপনি বাহুবা পাবেন, কোনো সন্দেহ নেই। বাট জালের একদম একই জায়গাতে কিন্তু বল গিয়ে পৌঁছেছে, এবং যে জায়গায় যে কর্নারে গিয়েছে গোলকিপার কেন, আমার তো মনে হয় যে দুজন গোলকিপার থাকলেও আপনি এই শট ঠেকাতে পারতেন না। হয়তো গোলকিপার আপনি কিন্তু একদম পুরো পাখির মতো লাফ দিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি হাতের নাগাল পাননি, কারণ ওই জায়গা থেকে আপনার টার্নিংটা এত বেশি এবং অ্যাঙ্গেলটা এত বেশি দূরহ যে ওখানে আপনার গোল করার কথা সবাই হয়তো চিন্তা করতে পারে না। এটা এখানে আপনার দুটো জিনিস লাগবে, একটা হলো যে আপনাকে গতি ঠিক মতো নিতে হবে, ট্র্যাজেডি মানে এটা স্পিড ট্র্যাজেক্টরিটা ঠিক থাকতে হবে, যে বলটা ঠিক ওই জায়গাতে গিয়ে পৌঁছাবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনাকে কতখানি আপনি সুইং করাবেন এবং পায়ের কোন জায়গা থেকে মারলে আপনার সুইং হবে, সবকিছু খুব দ্রুত করতে হবে। আমি দেখছিলাম যে শট ওই গোলের পর আমি বেশ কয়েকবার সেটা রিপ্লেটাও দেখলাম যে শুট নেওয়ার আগে কিন্তু আলভারেজ পোস্টের দিকে একবার তাকিয়েছিলেন। দ্যাট মিনস ওই পোস্টের দিকে যদি তারা তাকিয়েছিলেন সেখানে তিনি কিন্তু মেজারমেন্টটা করে নিয়েছেন যে তিনি কোন স্পিডে শট নেবেন এবং তার বল কতখানি কার্ল করতে হবে, পায়ের কোন জায়গা থেকে তার নিতে হবে, মানে ইন এ ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং নিয়ে তারপর করছেন। লাকি এনাফ আলভারেজ বলতেই হবে, আর সেই সাথে হচ্ছে একটা বোনাস গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ। রাইট, এই ম্যাচের গোলের আগে পর্যন্ত আলভারেজকে তেমন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। আলভারেজকে দেখে মনে হচ্ছিল যে আমার কাছে যে তিনি আগের মতোই বোধহয় অফ ফর্মে রয়েছেন, বাট ওই গোল করার পর পুরো আর্জেন্টিনা কিন্তু আপনার তেতে উঠেছে, জ্বলে উঠেছে। আর লাউতারো মার্টিনেজ যেটা পেয়েছেন আপনি ঠিকই বলেছেন যে দ্যাট ওয়াজ লাকি গোল। আপনি সেখান থেকে রিবাউন্ড একটা এসেছে এবং রিবাউন্ড থেকে তারপরেও আমি বলবো যে ওই সময়টা অনেকে দেখবেন যে ওই জায়গায় ফাঁকা জায়গায় বল পেয়ে অনেকে জোরে মারার একটা চেষ্টা করেন, মিস করেন এটার জন্য, কিন্তু তিনি সেটা জোরে না মেরে যা শুধু একটা ট্যাপ করেছেন, ফার পোস্টে গোলটা হয়ে গিয়েছে। আর্জেন্টিনা আরেকবার দেখিয়ে দিল যে তারা আসলে কামব্যাক করতে জানে। সো দে আর ইন গুড ফর্ম, কোনো সন্দেহ নেই। একটা ট্যাকটিক্যাল কোশ্চেন আপনার কাছে কায়সার ভাই, সেটা হচ্ছে আমার কাছে মনে হলো পুরো ম্যাচে স্কালোনি আসলে যারা বেঞ্চে আছে তাদের উপরে খুব ভরসা করতে পারছে না, যারা ইয়াং। ধরুন নিকো পাজ, তাকে না নামিয়ে স্কালোনি নামালেন আলমাডাকে। থিয়াগো আলমাডা গ্রুপ পর্বের শুরু থেকেই খেলছিলেন, ফুল টাইম খেলেছেন, কিন্তু তার কাছ থেকে আসলে যে সার্ভিস পাওয়া উচিত সেটা পাওয়া যায়নি। লো সেলসো বেঞ্চে বসে আছেন। নিকো পাজের কথা বললাম, এরপরে আপনি বারকোর কথা বলতে পারি, অ্যান্ড যদি বলি যে জুলিয়ানো সিমিওনি তিনিও কিন্তু বসে আছেন। তাকে 2022 ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতিয়েছিলেন ইয়াংরাই। সো এই ওয়ার্ল্ড কাপে স্কালোনি কেন ইয়াংদের উপরে ভরসা করছেন না, যেখানে ডিপল, ম্যাকঅ্যালিস্টার এবং যদি বলি যে এনজো ফার্নান্দেজ মাঝে মাঝে তারা কিন্তু ফেল করছেন, তারা কিন্তু ফিজিক্যালি ফেল করছেন মাঝে মাঝে। আপ অ্যান্ড ডাউন কন্টিনিউয়াস অ্যাটাক কাউন্টার অ্যাটাকে যাওয়া তাদের সবার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু স্কালোনি কি আসলে এই ম্যাচ থেকে একটা ওয়েক আপ কল পাবেন যে আসলে ইয়াংদেরকেও তার সুযোগ দেওয়া উচিত? আই ডোন্ট থিঙ্ক সো। কারণটা হলো যে তিনি
দেখবেন যে আপনি তিনি তার অভিজ্ঞতার মানে খেলোয়াড়দের অভিজ্ঞতার উপর অনেকখানি নির্ভর করেন তিনি জানেন যে তার প্ল্যানটা হলো মাস্টার প্ল্যানটা হলো তার আপনার মেসিকে কেন্দ্র করে, এবং মেসিকে কেন্দ্র করে যে প্ল্যানটা যেটা হচ্ছে সেই প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করতে হবে সেটা কিন্তু তার ওই যে তার সঙ্গে যে অভিজ্ঞ যে খেলোয়াড় যারা রয়েছেন, সিনিয়র খেলোয়াড় যারা রয়েছেন তারা একটু বেশি জানেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে জুনিয়র খেলোয়াড়দেরকে তিনি যে খেলাচ্ছেন না তা কিন্তু না, খেলানোর চেষ্টাটুকু করছেন। আপনি দেখবেন যে সেলসোকে তো তিনি একটা ম্যাচে খেলেছিলেন, যে ম্যাচে আপনি মেসি জর্ডানের সঙ্গে যে ম্যাচটা খেলেছিলেন সেটাতে তিনি গোলও করেছিলেন। সো সব যেটাতে মেসি একাদশে ছিলেন না সেটাতে তিনি খেলেছিলেন। সো খুব সম্ভবত তাদেরকেও তিনি রাখছেন সেরকমভাবে, প্ল্যানটা ওরকমভাবে করছেন যে যখনই বদলি খেলোয়াড়ের প্রয়োজন হবে তখন তাদেরকে হয়তো নামানোর প্রয়োজনটুকু হতে পারে। তার আগ পর্যন্ত তিনি তার অভিজ্ঞ খেলোয়াড়দের উপরে কিন্তু আস্থাটুকু রাখছেন, এবং তারা যে খুব একটা তাকে আপনার এই প্রতিদানটুকু দেননি তাও কিন্তু আপনি বলতে পারেন না, কারণ ম্যাকালিস্টার কালকে কিন্তু গোল করেছেন, আপনি আলভারেজ কালকে সবচেয়ে মূল্যবান গোলটাতে তিনিই করেছেন, সেটাই কিন্তু জয়সূচক গোল, এবং সেই সময় 8 মিনিট খেলা বাকি রয়েছে, না হলে কিন্তু আপনি টাই ব্রেকারে চলে যেতে হচ্ছিল, এবং সেটা প্রায় 10 জন দলের বিরুদ্ধে নিয়ে। তো সুইসকে আপনার কিন্তু এক অর্থে আমার কাছে মনে হচ্ছে যে তাদেরকে কৃতিত্ব দিতেই হবে, কারণ 10 জনের দল নিয়ে আর্জেন্টিনার মতো এই অ্যাটাক মানে খুবই অ্যাগ্রেসিভ একটা দলের বিরুদ্ধে, খুব হাই প্রেসিং খেলা একটা দলের বিরুদ্ধে 60 মিনিট পর্যন্ত তারা কিন্তু আপনার 10 জন নিয়ে খেলেছে। 72 মিনিটের লাল কার্ড পেয়েছিলেন এমবোলো, এবং তারপরে আপনি দেখবেন যে আচ্ছা কায়সার ভাই, সরি মানে আপনাকে একটু থামাই, এই জায়গায় সিরিয়াস একটা আলাপ না করলেই হচ্ছে না। মানে এটা আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন উঠতে একেবারে যে মানে গ্যাস বেলুনের মতো অনেক উপরে উঠে গেছে। সো প্রশ্নটা যদি এভাবে করি যে আপনার এমবোলোকে রেড কার্ড দেওয়া হলো, 2টা ডাবল ইয়েলোর কারণে তিনি রেড কার্ড পেলেন, সিমুলেশন করেছিলেন, মানে ভান করেছিলেন, পড়ে তাকে বাধা দেওয়া হয়েছে এবং তিনি পড়ে গেছেন। তো এই রেড কার্ড নিয়ে এত বিতর্ক কেন? মানে আমি জানি না, ফিফার নিয়ম কানুন তো আমরা যারা আপনি ধরেন রেগুলার ফুটবল ম্যাচ দেখেন, আমরা রেগুলার ফুটবল ম্যাচ দেখছি, ভিএআর এর যে অ্যাপ্লিকেশন সেটা মোটামুটি যারা লিগগুলো দেখে, টপ লিগগুলো, তারা জানে। হুট করে বিশ্বকাপ দেখতে বসে কি আসলে দর্শকরা বুঝে উঠতে পারছেন না, নাকি একটা মানে বিশেষ একটা দলের সমর্থকরাই শুধু বারবার বলছেন ফিফা আর্জেন্টিনা কিনে নিয়েছে, মেসি পুরো টুর্নামেন্টের মানে ট্রফি আগেই জিতে নিয়েছে, মানে এই পুরোটাই আসলে সোশ্যাল মিডিয়ার হাইপ? না, তা তো অবশ্যই, কারণটা হলো যে দ্যাট ওয়াজ পারফেক্ট রেড কার্ড, কোনো সন্দেহ নেই যে তিনি সিমুলেশন করেছিলেন, ভান বা আপনি আপনার পায়ে না লাগার কারণে আপনি অভিনয় করে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে পড়ে গিয়ে তিনি কিন্তু ফাউলটা আদায় করে নিতে পেরেছিলেন। সে সময় কিন্তু হলুদ কার্ড পেয়েছিলেন খুব সম্ভবত পারাদাস অথবা পারাদেস, কিন্তু আপনি হলুদ কার্ড পেয়েছিলেন, যেটাতে তার টাচই লাগে নেই, তাকে কিন্তু আপনি দ্যাট মিনস আপনি রেফারিকে কিন্তু বোকা বানিয়েছেন, রেফারিকে কিন্তু ধোঁকা দিয়েছেন, সফলভাবে রেফারিকে ধোঁকা দিয়েছেন। ঠিক তখনই ভার কিন্তু বলেছে যে তুমি এই কার্ডটা একটু চেক করো, কারণ ভার কিন্তু আপনি অলওয়েজ 3টা জিনিস খুব বেশি মাত্রায় তারা চেক করে, একটা হলো যে গোল, একটা হলো পেনাল্টি, এবং একটা হলো যে কার্ড। আপনি মানে আপনি অন্য কাউকে কার্ড দিচ্ছেন কিনা, আরেকজনের কার্ডটা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন কিনা, ফাউল প্লে হচ্ছে কিনা, সেটাও কিন্তু তারা মানে খুবই ভালোভাবে তারা প্রত্যেকটা সিকোয়েন্স তারা চেক করে, কিন্তু এই জিনিসগুলো তারা একটু বেশি মাত্রায় চেক করে, এবং যখন দেখে যে এখানে রেফারির অবভিয়াস এরর হয়েছে তখন রেফারির কানে কানে তারা কিন্তু বলে যে তুমি কিন্তু এটা চেক করতে পারো। রেফারি কিন্তু আপনি পারাদেসকে হলুদ কার্ড দিয়ে দিয়েছিলেন ফাউলের জন্য, দ্যাট মিনস সে সময় এমবোলো কিন্তু আপনার সফল হয়েছেন ধোকাটা দিয়ে দেওয়ার জন্য তাকে, কিন্তু রেফারি যখন সেটা আপনার ভিআর চেক করেছেন, রিপ্লেতে গিয়ে চেক করেছেন, সেখানে দেখেছেন যে কোনো কন্ট্যাক্টই হয়নি, উল্টো তিনি অভিনয় করে পড়ে গিয়েছিলেন, ফাউল আদায় করেছেন, এবং এই কারণে তার একটা সিস্টেম ইচ্ছে ছিল যে একটা হলুদ কার্ড পাবেন তিনি, কিন্তু যেহেতু আগে তার একটা হলুদ কার্ড ছিল, ফাউল করেছিলেন, টানা 2টা হলুদ কার্ড, এই কারণে রেড কার্ড এটা হয়েছে। ইট ওয়াজ অবভিয়াস যে আপনি এই বিশ্বকাপে যে নতুন নিয়মগুলো আসলে ইন্ট্রোডিউস করেছে ফিফা, সেখানে আপনি যদি কোনো ধরনের ভান করেন অথবা প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের উপরে এ ধরনের কোনো অবজেক্টিভ একটা কি বলবো যে দোষারোপ করার চেষ্টা করেন, দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা karen, তাহলে তারা অবশ্যই অতি অবশ্যই সেখানে একটা ইয়েলো কার্ড পাবেন। এই নিয়মের বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ ছিল না, এটার সুযোগ ছিল না। এবং এখানে বিতর্কটা আরেকটা কারণে উঠছে শাওন ভাই, সেটা হলো যে আপনি দেখবেন যে রেফারি সব সময় কিন্তু আপনি এই নিয়মটা সবার ক্ষেত্রে আবার কিন্তু প্রয়োগ করেননি। আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি, ঘানার সঙ্গে যে ম্যাচটা ছিল আপনার, ঘানা না কঙ্গোর সঙ্গে খুব সম্ভবত যে ম্যাচটা ছিল ইংল্যান্ডের, সেখানে আপনি ডিআর কঙ্গোর সাথে যে ম্যাচটা ছিল, সেখানে কঙ্গোর কি বলে আপনার ইংল্যান্ডের ক্যাপ্টেন
ইংল্যান্ডের ক্যাপ্টেন কিন্তু আপনার এই ভুলটা করেছিলেন। হ্যারি কেন কিন্তু আপনার দেখবেন যে ওই তাদের ডি বক্সের মধ্যে পড়ে বল নিয়ে তিনি পড়ে যাওয়ার একটা ভান করেছিলেন, বল তার কন্ট্যাক্টে লাগেনি, কিন্তু তার আগে তিনি কিন্তু পড়ে যাওয়ার মতো একটা ভান করেছিলেন, সেটাতে কিন্তু রেফারি ফাউলও দেননি। রেফারি কিন্তু কোনো ফাউলও দেননি, কিন্তু সেটা যেহেতু আপনি সিমুলেশনের পর্যায়ে সেটা পড়ে, কিন্তু রেফারি সেটা এড়িয়ে গিয়েছিলেন। এখানে যেটা হয়েছে কাসের ভাই, ধরেন আপনার মো সালাহ আর্জেন্টিনার সাথে ম্যাচে যখন পড়ে গেলেন, তিনি আগেই বল লুজ করেছেন, তারপরে পড়ে গেছেন এবং বল তার পিছনে, হ্যাঁ বল তার পিছনে, সেটা কিন্তু একটা ইয়েলো কার্ড হতে পারতো, কিন্তু তিনি ওইখানে মানে মানে অপোনেন্টকে ইয়েলো কার্ড পাওয়ানোর জন্য অথবা দেখানোর জন্য ফোর্স করেননি। বাট পারাদেসের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এমবোলো আসলে চেষ্টা করেছেন পারাদেসকে একটা কার্ড যাতে দেওয়ানো যায়। তো এই জায়গায় আরো তারপরে একটা ব্যাপার আছে যে আপনি যখন রেফারি, আপনি যখন একটা ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, তো সেই সিদ্ধান্তটা যখন আপনাকে রিটার্ন মানে রিভাইজ করতে হচ্ছে, তখন আসলে ওই জায়গায় ওই কার্ডটা না দিয়ে রেফারি আর অন্য কোনো উপায় পাননি। যাই হোক, আমার মনে হয় এটাই আর কি, আপনি ঠিকই বলেছেন যে আপনি ভারের কারণে, ভিএআর আপনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কারণে আপনি অনেক নিয়মে চেঞ্জ এসেছে ফুটবলে, এবং অনেকে কিন্তু জানেনই না যে আপনি গোল যখন হয় তখন আপনি বিল্ড আপটা কীভাবে হয়েছে, অ্যাটাকিং বিল্ড আপটা কীভাবে হয়েছে সেটা কিন্তু চেক করা হয়। এই বিল্ড আপের সময় যদি আপনি কোনো কারণে সেটা যদি আপনি 100 গজ দূরে হয়ে থাকে এবং সেটা যদি আপনি ওই বিল্ড আপের পরে যদি 20টা পাসেও যদি গোল হয়ে থাকে, তাও কিন্তু ওই বিল্ড আপের সময় যদি আপনি অ্যাটাক মানে কোনো ফাউল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেই গোলটা বাতিল হয়। আপনার এই কথাগুলো যদি যেন দর্শকরা ভালো করে বুঝে নেয়। এবং কালকে দেখেন আরেকটা ঘটনা কিন্তু ঘটেছে, যেটাতে আপনার নরওয়ে কিন্তু একটা গোল করেছিল, কর্নার থেকে একটা শট এসেছিল এবং নরওয়ে কিন্তু একটা গোলও করেছিল। হাল্যান্ড যেটা করেছেন সেটা হলো যে গোল মানে আপনি শুট নেওয়ার আগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, এবং এই কারণে আপনি সেটা ফাউল হিসেবে কাউন্ট হয়েছে, কিন্তু আপনি সেখান থেকে ফ্রি কিকও আসেনি, সেই কর্নারটা কিন্তু আবার এসেছে, কর্নার কিকটা নেওয়া হয়নি। তার মানেটা হলো যে আপনি গেম শুরু হওয়ার আগেই বা আপনি প্লে অন হওয়ার আগেই আপনি ফাউলটা করেছেন, এই কারণে সেটা আপনি প্রতিপক্ষ ফাউল হিসাবে ফাউল কাউন্ট হবে, কিন্তু আপনি ফ্রি কিক পাবে না। এটা কিন্তু অনেকে জানেন না, অনেকে হয়তো মনে করছেন যে তাহলে কর্নার কেন না হলো, সেখান থেকে তো ফ্রি কিক দেওয়ার কথা। সো এই জিনিসগুলি আমার মনে হয় যে ফিফার যে আপনার ল যেগুলো রয়েছে, বিশেষ করে ফাউলের যে ল যেগুলো রয়েছে, এটা জানার জন্য খুব বেশি পণ্ডিত হতে হবে বা আপনাকে খুব বেশি সময় খরচ করতে হবে, নট নেসেসারি। জাস্ট গুগলে গিয়ে ফিফার 11 যে চ্যাপ্টারটা রয়েছে, ফাউলের যে চ্যাপ্টারটা রয়েছে, সেটা দেখলে একটু ফাউল এন্ড মিসকন্ডাক্ট, এটা দেখলে কিন্তু আপনি বা একটু পড়লেই আপনি জানতে পারবেন। আমাদের হাতে এত সময় নেই, আমরা এগুলো দেখব না। আমরা যখনই বুঝবো আমার দলের বিপক্ষে কেউ কোনো কিছু করেছে, আমার পক্ষে গেলে পক্ষে গেলে সব ঠিক, আর বিপক্ষে গেলে সব সময় বলা হবে যে না, ও বোধহয় টাকা দিয়ে কিনে ফেলেছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক বড় ম্যাচ, কাবো ভার্দে, ইজিপ্ট অ্যান্ড দেন সুইজারল্যান্ড, দুটো ম্যাচ খেলতে হলো এক্সট্রা টাইমে আর্জেন্টিনাকে। কতটুকু ফ্যাটিক সেমিফাইনাল মাত্র 3 দিন পরে? না, একটু ফ্যাটিক তো অবশ্যই হবে, কারণ এবারের বিশ্বকাপে সবচেয়ে ইউনিক যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে আপনাকে ফাইনালে খেলতে হলে, যে ফাইনালে খেলা যে দল খেলবে সেই দলকে কিন্তু একটা ম্যাচ বেশি খেলতে হবে। সাধারণত আমরা আগে জানতাম যে 7টা করে ম্যাচ খেলতে হতো, কিন্তু এবার 8টা করে ম্যাচ খেলতে হবে, বিকজ রাউন্ড অফ 32টা নতুন মাত্রা এখানে যোগ হয়েছে, এই কারণে। তো সে ফ্যাটিক কিছুটা তো অবশ্যই থাকবে। তারপরেও এই খেলোয়াড়রা কিন্তু আপনার এই ফ্যাটিক জয় করতে জানেন। তারা আপনি যখন আপনার প্রিমিয়ার লিগে বা আপনার ইংলিশ লিগে বা আপনার সেরিয়েতে বা বুন্দেসলিগায় মৌসুমে খেলেন আপনার 38 থেকে 39টা ম্যাচ, এবং পুরো বছরে খেলেন খুব সম্ভবত সব মিলিয়ে 65টার মতো ম্যাচ। সেখানে আমার মনে হয় যে এই সময়টার মধ্যে তারা এই 7টা বা 8টা ম্যাচ খেলার জন্য খুব বেশি তাদের ফ্যাটিকটা থাকবে, মানে আমার কাছে মনে হয় না সেটা। জিনিসটা হলো যে তারপরেও তাদেরকে বুঝতে হবে যে দিস ইজ ওয়ার্ল্ড কাপ। আপনি 4 বছর আগে পরে কিন্তু আবার বিশ্বকাপ খেলবেন, কিন্তু আপনি সামনের মৌসুমে আরেকটা আপনি প্রিমিয়ার লিগে খেলতে পারবেন, বাট বিশ্বকাপ খেলার সুযোগটুকু পাবেন না। সো এখানে আপনাকে খেলতে হলে নিজের পুরোটুকু উজাড় করে খেলতে হবে। সেই সময় যদি আমার পাও ভেঙে যায়, সেই ভাঙা পানিও কিন্তু আমার খেলতে হবে। এই টেন্ডেন্সিটা বা এই তাগিদটা যেসব খেলোয়াড়দের মধ্যে থাকবে, তারা দেখবেন যে ওই টায়ার্ড লেগ নিয়েও কিন্তু আপনার খুবই তেজি ঘোড়ার মতো কিন্তু দৌড়াবেন। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটার উত্তরে একটা আমি বোধহয় একটু স্কিপ করে গিয়েছি, সেটা হলো যে আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডের যে সেমিফাইনাল ম্যাচ হবে, সেখানে আপনার এখন দেখবেন যে অনেক এক ধরনের কিন্তু বাড়তি একটা উত্তেজনা তৈরি হবে। আমরা 86-এর সেই ম্যারাডোনার এই গোল, মানে হ্যান্ড অফ গড, এবং আপনি তারপরে শতাব্দীর সেরা গোল, সেখানে ফিরে যাব। তারপর এর আগে আর্জেন্টিনার সাথে ডেভিড বেকহামের একটা মোকাবেলা হয়েছিল, সেখানেও আর্জেন্টিনা কিন্তু জিতেছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এবার এই ম্যাচটা খুব সম্ভবত পুরো টুর্নামেন্টের মানে আপনার এপিক একটা ম্যাচ হবে, একটা ইউনিক একটা ম্যাচ হবে, খুব আলোচিত একটা ম্যাচ হবে, এবং সবচেয়ে বেশি আলোচিত হবে কার জন্য জানেন? মেসির জন্য।
এতদিন পর্যন্ত এত টিমের সাথে মেসি খেলেছেন, বাট হি নেভার প্লে ইংল্যান্ডের সাথে কিন্তু তার ইংল্যান্ডের সাথে ফার্স্ট ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হবে মেসি। ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সাথে প্রথমবারের মতো মুখোমুখি হবেন। এবং এই যে আপনার সেই 86-এর সেই ম্যারাডোনার যে ঘটনাটা ঘটেছিল, সেখানে আপনি আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেটা অবশ্য কোয়ার্টার ফাইনালে হয়েছিল, আর এটা সেমিফাইনালে হচ্ছে ম্যাচটা। তো সব কিছু মিলে সেই স্মৃতিটা কিন্তু একটা চলে আসবে, সেই একটা বাড়তি যেটাকে বলে না একটা বারুদ উত্তেজনা বা একটা খুবই এক ধরনের একটা মানে কিছু ম্যাচ থাকে কায়সার ভাই, যেই ম্যাচগুলো আসলে প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্য থাকে, আর কিছু ম্যাচ থাকে একেবারে যে আমরা বাংলাদেশের খেলায় বলি না ইজ্জতের ব্যাপার, মানে এই ম্যাচটা আমাকে জিততে হবে, ইগো আসলে কাজ করে। সো ইংল্যান্ড অ্যান্ড আর্জেন্টিনা এই ম্যাচটা দুর্দান্ত হবে, এবং সেমিফাইনালে এরকম একটা ম্যাচই তো আসলে সমর্থকরা দর্শকরা এক্সপেক্ট করে। দুটোই আমি তো মনে করি যে দুটোই, ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচও সেমিফাইনাল, এবং ওদিকে ফ্রান্স এবং স্পেনের, আমার কাছে মনে হচ্ছে যে দুটো ম্যাচই ফাইনালের আগে ফাইনালের একটা এসেন্স আমাদেরকে দিবে। আমরা চাই যে এই দুটো ম্যাচই যেন, আমি টাই ব্রেকারে দেখতে চাই না, আমি টাই ব্রেকার ইটস এ লটারি, এই টাই ব্রেকার দেখে আনন্দ নেই। আমি দেখতে চাই যে এটা আপনার যদি এটা এক্সট্রা টাইমেও হয় এবং সেটা যদি আপনি ফিল্ডগুলো ওপেন ফিল্ডগুলো ম্যাচটা ডিসাইডেড হয়, তাহলে আমি খুব খুশি হব, কারণ সেখানে কিন্তু খেলার আনন্দটুকু বা উত্তেজনাটুকু অনেক বেশি থাকে। আর যখন এটা টাই ব্রেকারে যায় তখন ইটস ক্যান এনিবডিজ গেম। এখানে আপনি তখন ইটস লাইক এ টস, আপনি কয়েন টস করলেন, আপনি হয়তো জিতলেন বা হারলেন, সেটাতে আমার মনে হয় না যে খুব বেশি কৃতিত্বের কোনো বিষয়টুকু রয়েছে। তারপরও এখন আপনি টাই ব্রেকারে যেহেতু রেগুলার অনেক ম্যাচ যায়, এই কারণে টাই ব্রেকার আলাদা করে সব টিম প্র্যাকটিস করে, এবং টাই ব্রেকারের জন্য আপনি আলাদা 5 জন খেলোয়াড়কে তৈরি করা হয়। সব কিছু মিলে সেখানেও এক ধরনের বাড়তি তাগিদ, একটা বাড়তি উত্তেজনা রয়েছে। বাট আমি টাই ব্রেকারের খুব একটা আনন্দ পাই না, আমি ওপেন ফিল্ড গোলে যদি ম্যাচ ডিসাইডেড হয় সেখানে কোনো উপায় নাই। আর্জেন্টিনা এখনো টুর্নামেন্টে আছে, এবং আর্জেন্টিনা একটা টাই ব্রেকার তো যাবেই, এটা তো তাদের জন্য লজিক্যালি পাওনা। মানে লাস্ট 22 ওয়ার্ল্ড কাপের কথা যদি আপনি চিন্তা করেন, তারা সবকিছু করেছে, সবকিছু পার হয়ে জিতেছে, আর এবার যদি বাদও পড়ে সেমিফাইনাল থেকে, তারপরও তারা একটা টাই ব্রেকারে না গিয়ে বাদ পড়বে না, এটুকু আমি আপনাকে বলে দিতে পারি। আচ্ছা কায়সার ভাই, মানে একদম শেষ পর্যায়ে আমরা কুইক কিছু কোয়েশ্চেনের অ্যান্সার চাই আপনার কাছ থেকে। ফার্স্ট সেমিফাইনাল স্পেন ভার্সেস ফ্রান্স, কে জিতবে? ফ্রান্স 2-0। ফ্রান্স 2-0। ওকে, সেকেন্ড সেমিফাইনাল আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, কে জিতবে? এটা মোস্ট প্রবাবলি টাই ব্রেকারে যাবে, এবং টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতবে। ওকে ফাইন, ফাইনাল নিয়ে আর কথা বলবো না, শুধু এইটুকু জানতে চাই আপনার সেরা খেলোয়াড় টুর্নামেন্টের কে হতে পারবে? এখন পর্যন্ত এমবাপ্পে এবং মেসির মধ্যেই এই প্রতিযোগিতাটা চলছে, তবে আপনি যদি আমাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এমবাপ্পে এটা পাওয়াটা উচিত, কারণ এমবাপ্পের আপনার গোল সমান দুজনের, কিন্তু এমবাপ্পের অ্যাসিস্টটাও বেশি। এবং এমবাপ্পে ধরেন আপনি মেসির অনেকবার পেয়েছেন, মেসি অনেকবার পেয়েছেন, এমবাপ্পের এটা ধরেন আপনি হি ডিজার্ভ ইট। আমার কাছে মনে হচ্ছে যে তিনি যদি এটা পান তাহলে মন্দ হয় না, শুধু না মানে হি ডিজার্ভ ইট। তিনি যেভাবে খেলেন, যেভাবে পুরো গেমটাকে চেঞ্জ করে দেন। মেসি তো অনেকবার পেয়েছেন, ব্যালন ডিওর অনেকবার মেসি পেয়েছেন, একটা কেন জানি মনে হচ্ছে কায়সার ভাই একটা গোল্ডেন বুটও এবার এমবাপ্পে পান। সেমিফাইনালে আসলে ডিসাইড হয়ে যাবে কে সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন এবারের ওয়ার্ল্ড কাপে। ফাইনাল পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না প্রবাবলি, রাইট মোস্ট প্রবাবলি। কারণটা হলো যে ফাইনালে যদি আর্জেন্টিনা ফাইনালে যায় তাহলে হয়তো লড়াইটা আরেকটু তুঙ্গে থাকবে, ফ্রান্সের সাথে লড়াইটা তখন তুঙ্গে থাকবে, এবং সেই সঙ্গে এমবাপ্পে এবং মেসির লড়াইটাও খুবই তুঙ্গে থাকবে একটা। বাট আমার কাছে মনে হচ্ছে না যে আর্জেন্টিনা এবার ফাইনালে যেতে পারবে, মোস্ট প্রবাবলি। ফাইনাল নিয়ে কথা পরে বলবো কায়সার ভাই, ওটা জমিয়ে রাখতে চাই। কিন্তু ধরুন ফাইনালে যদি না যায় আর্জেন্টিনা, তাহলে আপনাকে আমি এইভাবে ঘুরিয়ে আর একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে থার্ড প্লেসে কে থাকবে এবারের বিশ্বকাপে? থার্ড প্লেসে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই ইউজলেস একটা খেলা। এটা এই টুর্নামেন্টের সবচেয়ে ইউজলেস ম্যাচ হলো এটা। এবং আমি বিশ্বকাপ যখন কভার করেছিলাম সেখানে আমি দেখেছি যে থার্ড প্লেস কে হচ্ছে এই খেলা দেখার জন্য কেউ কিন্তু মানে খুব একটা আগ্রহী না, এবং এই কে হচ্ছে সেটাও না, শুধুমাত্র র্যাঙ্কিংয়ের কারণে এবং আপনার ওই যে ওই আর্থিক একটা বিষয় রয়েছে সেটার কারণে কিন্তু এই ম্যাচের আয়োজনটা করা হয়ে থাকে। এবং আপনি দেখবেন যে এই ম্যাচে আপনি সাধারণত রিজার্ভ বেঞ্চে যারা যেসব খেলোয়াড়রা থাকেন, যারা বিশ্বকাপে সুযোগ পান না, তারাই খেলবেন। আর একটু আগে আমি যেটা বললাম সেখান থেকে আমার মনে হয় যে মানে মাউথ স্লিপ হয়ে গিয়েছে, স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, যে আমি বলছিলাম যে আর্জেন্টিনা খুব সম্ভবত জিতছে না, আর্জেন্টিনাই জিতবে খুব সম্ভবত। যেটা বললাম যে আপনার ম্যাচটা আপনার টাই ব্রেকারে যাবে, এবং টাই ব্রেকারে যেটা আপনি বলছিলেন যে আর্জেন্টিনা তো এখন পর্যন্ত টাই ব্রেকারের অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, সেটাতে হবে এবং তারা সেটা জিতবে, এবং ফাইনাল হবে এই টুর্নামেন্টের, এই বিশ্বকাপের ফাইনাল হবে গতবারের ফাইনালটাই হবে ফ্রান্স এবং আর্জেন্টিনা, এবং জিতবে কে সেটা পরের অনুষ্ঠানে বলবো। অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই আপনাকে আজকে সময় দেওয়ার জন্য ডাবল ট্যাকেলে। থ্যাংক ইউ। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলের সঙ্গে থাকার জন্য। আগামীকাল আবারও কথা হবে, আশা করি সাথে থাকবেন।